আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক মানচিত্র নিয়মিত আয়োজন কথোপকথনে। কিন্তু এর ভিতরে দুঃখজনক খবর হচ্ছে যে ইরান এবং আমেরিকার মধ্যে আবার কিন্তু সীমিত পরিসরে সংঘর্ষ শুরু হয়েছে। এবং আমি এই মুহূর্তে যখন ভিডিওটা রেকর্ড করছি তখন খবর পাচ্ছি যে ইরান কুয়েতে মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে। এর আগে আমেরিকা ইরানের বন্দর আব্বাস বিমানবন্দরে হামলা চালিয়েছে, তার জবাবে মূলত ইরান এই হামলা চালাচ্ছে। এদিকে গত রাতের ভিডিওতে আমি যেটা বলেছিলাম যে আমেরিকা ইরানের কাছে চুক্তির ব্যাপারে প্রাথমিক নথিপত্র পাঠিয়েছে। এর কিছুক্ষণ পরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অস্বীকার করেছিলেন যে না, ইরানের মিডিয়াতে যে সমস্ত খবর প্রচার করা হচ্ছে তা ফেক এবং মিথ্যা, ভুয়া। টাইমস অফ ইসরায়েল বলছে যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন ইরানের সাথে আলোচনায় তিনি সন্তুষ্ট নন। টাইমস অফ ইসরায়েল একথাও জানিয়েছে যে ডোনাল্ড ট্রাম্প কয়েকদিন আগে বলেছিলেন ইরানের সাথে চুক্তি আসন্ন, অর্থাৎ যে কোনো সময় চুক্তি হয়ে যাবে। এরপর এখন বলছেন তিনি ইরানের সাথে আলোচনায় সন্তুষ্ট নন। বিশ্লেষকরা এখানে প্রশ্ন তুলছেন যে আসলে ঘটনা কি। বিশ্লেষকদের অনেকেই বলছেন যে ডোনাল্ড ট্রাম্প ঠিকই ইরানের কাছে চুক্তির প্রাথমিক নথিপত্র পাঠিয়েছে, কিন্তু পাবলিকলি অর্থাৎ প্রকাশ্যে তিনি স্বীকার করতে চাইছেন না। এই জন্য এই ভুয়া বা মিথ্যা খবর বা ইরানের সাথে আলোচনায় সন্তুষ্ট নন এই সমস্ত কথাবার্তা বলছেন। তো দর্শক, এই সমস্ত বিষয় নিয়েই এখনকার ভিডিওতে আলোচনা করব। আশা করি আপনারা শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। দর্শক, যদি ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। চলুন আমরা বিস্তারিত আলোচনায় চলে যাই। বিস্তারিত আলোচনা আজকের হামলার ঘটনা দিয়েই আমি শুরু করি। ঘটনার সূত্রপাত হচ্ছে গত রাত 1টার দিকে, 1টার পরে পারস্য উপসাগরে হরমুজ এলাকা দিয়ে আমেরিকার একটি তেল ট্যাঙ্কার রেডার সিস্টেম বন্ধ করে দিয়ে হরমুজ প্রণালী পার হওয়ার চেষ্টা করছিল, কিন্তু ইরানের আইআরজিসি ঠিকই ধরে ফেলেছে। তাদের নজরদারিতে ঠিকই চলে আসে এবং ওই তেল ট্যাঙ্কারে আগে হুঁশিয়ারি উচ্চারণ করে না শোনার পরে তেল ট্যাঙ্কারে হামলা চালিয়েছে। গুলি চালিয়েছে নাকি ক্ষেপণাস্ত্র মেরেছে না ড্রোন দিয়ে হামলা চালিয়েছে এটা পরিষ্কার না, হামলা চালিয়েছে এবং জাহাজে আগুনও ধরে যায়। এরপরে আমেরিকা ইরানের বন্দর আব্বাসের বিমানবন্দরের এলাকায় হামলা চালায়। আমেরিকা দাবি করছে সেটা ইরানের সামরিক স্থাপনা বা ক্ষেপণাস্ত্র লঞ্চার ছিল। এই ঘটনার পর আইআরজিসির পক্ষ থেকে বলা হয়েছে যে আমেরিকা যে হামলা চালিয়েছে তা কোনো মতেই বিনা জবাবে পার পাবে না। এর ভয়াবহ জবাব দেওয়া হবে, বিনা জবাবে পার পাবে না। এবং এই ঘটনাকে কেন্দ্র করে যদি যুদ্ধবিরতি ভেঙে যায় তাহলে তার দায় দায়িত্ব মার্কিন বাহিনীকে নিতে হবে। এরপরে ভোর 4:50-এর দিকে ইরান আমেরিকান ঘাঁটিতে হামলা চালিয়েছে। প্রথমে খবরটা এসেছে আমেরিকান ঘাঁটিতে হামলা চালিয়েছে। পরবর্তীতে খবর পাওয়া গেল, বা এই মুহূর্তে আমি যখন এই ভিডিও রেকর্ড করছি তখন বিভিন্ন মিডিয়াতে খবর পাওয়া যাচ্ছে, ইরানের মিডিয়া সহ বিভিন্ন মিডিয়াতে খবর পাওয়া যাচ্ছে যে ইরান কুয়েতের আল সালেম বিমান ঘাঁটিতে হামলা চালাচ্ছে। এই আল সালেম বিমান ঘাঁটিতে কিন্তু আমেরিকার বিরাট বড় ঘাঁটি আছে এবং এটা মার্কিন সামরিক বিমান ঘাঁটি বেসিক্যালি। তো এই আল সালেম বিমান ঘাঁটিতে ইরান হামলা চালাচ্ছে, মূলত হামলায় ব্যবহার করছে ব্যালিস্টিক মিসাইল। আজকের এই হামলা পাল্টা হামলার ঘটনায় মোটামুটি বোঝা যাচ্ছে যে ইরান অবশ্যই জবাব দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে। আবার যদি যুদ্ধবিরতি আমেরিকা চালিয়ে যায়, যুদ্ধবিরতি ইরান চালাবে। আবার আমেরিকা যদি ইরানের সাথে কূটনৈতিক তৎপরতা চালায় বা চুক্তি করতে চায় তাহলে সেটার জন্য ইরান প্রস্তুত আছে। যে কথা গত কিছুদিন ধরে ইরান বারবার বলে আসছে যে তারা সব কিছুর জন্য প্রস্তুত। আমরা আজকে তারই প্রমাণ পেলাম। এর আগে গতকাল ইরানের বন্দর আব্বাস এলাকায় আমেরিকা হামলা চালিয়েছিল এবং হরমুজ প্রণালীর ওখানে দুটো আইআরজিসি দুটো স্পিড বোটে হামলা চালিয়েছে, তাতে 3 জন মারা গেছিল। আজকে আমেরিকা যে হামলা চালিয়েছে বন্দর আব্বাস এলাকার যে বিমানবন্দরে, সেখানে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি। যাই হোক, ইরান পাল্টা জবাব দিয়েছে এবং বেশ ভালোভাবে জবাব দিচ্ছে, এটা পরিষ্কার বোঝা যাচ্ছে। এবং কুয়েতের
আকাশে মূলত এয়ার ডিফেন্স সিস্টেম অ্যাক্টিভ করা হয়েছে। ইরানের ক্ষেপণাস্ত্র বা ড্রোন যা দিয়ে হামলা চালাক, ইরান তো ব্যালিস্টিক মিসাইল দিয়ে হামলা চালাচ্ছেই, এর সাথে যদি ড্রোনও ব্যবহার করে এগুলোকে ভূপাতিত করার জন্য এয়ার ডিফেন্স সিস্টেম অ্যাক্টিভ করা হয়েছে। বাট কতদূর কি করতে পেরেছে এখনো সেই বিস্তারিত খবর পাওয়া যায়নি। তবে ইরান আমেরিকাকে একেবারে পরিষ্কার বার্তা দিয়েছে যে যে কোনো হামলার পাল্টা এবং ভয়াবহ জবাব হবে, আর যুদ্ধবিরতি ভেঙে গেলে আগ্রাসীদেরকেই তার দায় দায়িত্ব নিতে হবে। এদিকে গত রাতে যে খবর বেরিয়েছিল যে ইরানের কাছে আমেরিকা শান্তি চুক্তির জন্য যে প্রাথমিক নথিপত্র এগুলো পাঠিয়েছে, সমঝোতায় যে সই করতে হবে সেগুলো পাঠিয়েছে, এই খবর ছড়িয়ে পড়ার সাথে সাথে কিন্তু আমেরিকার যারা হকিস যুদ্ধবাদ যারা ইসরায়েলপন্থী এবং ইসরায়েলে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়, তারা অবাক হয়ে যাচ্ছিল যে সমস্ত শর্তে ইরানের সাথে আমেরিকা চুক্তি করতে যাচ্ছে, এই শর্ত তো মেনে নিলে আমেরিকার চরম পরাজয় এবং ইসরায়েল ভীষণভাবে অনিরাপদ হয়ে পড়বে। এবং ইসরায়েলের যে বক্তব্য এতদিন ধরে যে ইরানের হাতে পরমাণু কর্মসূচি থাকা বা ইউরেনিয়াম সমৃদ্ধ ইউরেনিয়াম থাকা মানেই হচ্ছে ইসরায়েলের জন্য সেটা ব্যাপক নিরাপত্তাহীনতা। তো সেই সমস্ত সবকিছু থাকার পরেই তো আরো ইরানের কঠিন শর্ত মেনে আমেরিকা চুক্তি করতে যাচ্ছে। তাহলে এই চুক্তি কি ফল বয়ে আনবে এবং এটা তো বিপদের কারণ হবে। এরকম করে কথা বলার পর, রিয়াকশন আসার পর মূলত আমেরিকা বা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাৎক্ষণিকভাবে বিবৃতি দেন যে ইরানের মিডিয়াতে যে খবর প্রচার হয়েছে এটা ভুয়া খবর, ফেক নিউজ, এটা প্রকৃতপক্ষে সত্য না, আমরা ইরানের সাথে এখনই কোনো চুক্তির কথা ভাবছি না। পরবর্তীতে তিনি এমন কথাও বলেছেন, টাইমস অফিসে এই খবর এসেছে যে ইরানের সাথে আমেরিকার যে আলোচনা হয়েছে তাতে ডোনাল্ড ট্রাম্প সন্তুষ্ট না। ডোনাল্ড ট্রাম্প যদি সন্তুষ্ট না হবে তাহলে তিনি কি করে কয়েকদিন বলে আসছেন ইরানের সাথে যে কোনো মুহূর্তেই চুক্তি হয়ে যাবে, চুক্তি আসন্ন? এই প্রশ্নের জবাব কিন্তু প্রকৃতপক্ষে নেই। আবার এটাও ঠিক, ইরানের পক্ষ থেকে আগেই পরিষ্কার করে বলা হয়েছে যে ডোনাল্ড ট্রাম্পকে সন্তুষ্ট করার দায়িত্ব বা কাজ ইরানের না। ইরান স্বচ্ছ এবং পরিষ্কার পরিচ্ছন্ন অবস্থানের ভেতর দিয়ে আমেরিকার সাথে চুক্তি করতে চায়, যদি আমেরিকা চুক্তি করে। আর যদি না করে তাহলে যুদ্ধ, অথবা আমেরিকা যে পথ বেছে নেবে সেই পথ বেছে নিতে ইরান প্রস্তুত, একদম পরিষ্কার করে বলেছে। সেই জায়গায় ডোনাল্ড ট্রাম্প যদি এই চুক্তি দিয়ে লুকোচুরি খেলেন, সেটা ডোনাল্ড ট্রাম্পের ব্যাপার, এর সাথে ইরানের সম্পর্ক নেই। ইরানের সাথে তার আলোচনা হয়েছে এবং খুব কাছাকাছি চুক্তি, এই কারণেই এত কিছু। এবং এই প্রক্রিয়ার সাথে জড়িত পাকিস্তান, সৌদি আরব, কাতার, তুরস্ক, মিশর, তারপরে জর্দান, সবাই। সেই জায়গায় যদি এখন ডোনাল্ড ট্রাম্প বলে যে তিনি ইরানের সাথে আলোচনায় সন্তুষ্ট নন, তাহলে তিনি বলতেই পারেন। এবং দেখা গেল যে চুক্তি একদম হওয়ার কাছাকাছি, এই অবস্থায় যদি ডোনাল্ড ট্রাম্প চুক্তি ভেঙে দেন তাও দিতে পারেন। আবার যদি এমন হয় যে ইরান এবং আমেরিকার মধ্যে চুক্তি হলো, ডোনাল্ড ট্রাম্প তাতে সই করেছেন, তার এক সপ্তাহ পরে বা 5 দিন পরে বা 3 দিন পরে গিয়ে বলছে যে না, এই চুক্তি মানি না, চুক্তি বাতিল, তাও করতে হলো, অসম্ভব কিছু না। এভরিথিং ইজ পসিবল ফর মিস্টার ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের পক্ষে সমস্ত সব কিছু সম্ভব, তার পক্ষে অসম্ভব কিছু না। এদিকে আরেকটি খবর শুনলাম, ইরানের উপর যে আমেরিকা গতকালকে হামলা চালিয়েছিল, এর জবাব না দেওয়ার জন্য চীন ইরানকে অনুরোধ করেছিল। আমি জানি না কেন চীন অনুরোধ করেছে, তবে আমি ধারণা করি যে একটা চুক্তির সম্ভাবনা যদি থেকে থাকে তাহলে যুদ্ধ করার প্রয়োজনে, কারণ এই চুক্তির ভেতর দিয়েই আমেরিকার পরাজয় একদম চরমভাবে প্রতিষ্ঠা হয়ে যাবে। অর্থাৎ পরাজয়ের কফিনে একবার শেষ পেরে ঠুকে দেওয়া হবে যদি চুক্তি হয়। তো যদি চুক্তি হয় তাহলে আর যুদ্ধ করার দরকার কি? হয়তো চীনের অবস্থানটা এমন হতে পারে। এবং ইরানও অনেকটা ধৈর্য ধরেছিল, কিন্তু আজকে যখন হরমুজ প্রণালী দিয়ে তারা ইরানের অথরিটিকে ইগনোর করে জাহাজ ভরে তেল নিয়ে যাচ্ছে, তখন কিন্তু ইরান সেটাকে ছাড়েনি। এখানে না ছাড়ার পেছনে মূলত দুটো কারণ। একটা হচ্ছে যে হরমুজে অবরোধ ইরানও দিয়েছে, আমেরিকাও দিয়েছে। ইরানের অবরোধ অমান্য করে মার্কিন জাহাজ চলে যাবে, আর মার্কিন অমান্য করে ইরানের জাহাজ চলতে পারবে না, সেটা তো হতে পারে না। এই জন্য এই কাজ করলো। এছাড়া আরেকটা ঘটনা আছে, এই আজকে আমরা যখন কথা বলছি তখন তার কিছুক্ষণ আগে খবর পেলাম
যে হরমুজ প্রণালী ম্যানেজমেন্টের জন্য ইরান যে অথরিটি তৈরি করেছে, যে কর্তৃপক্ষ বা একটা কমিটি বা একটা টাস্ক ফোর্স গঠন করেছে, এই কমিটি বা এই ম্যানেজমেন্ট অথরিটির উপরে আমেরিকা নিষেধাজ্ঞা দিয়েছে। আপনি চিন্তা করেন, অর্থাৎ ইরানের এমন কোনো জায়গা নেই, ব্যক্তি নেই, প্রতিষ্ঠান নেই, কোম্পানি নেই যার উপর নিষেধাজ্ঞা নেই। ব্যাপারটা এরকম। তো এটি স্বাভাবিকভাবে ইরানের তাতে মেজাজ খারাপ হতেই পারে, কারণ যে দেশের সাথে চুক্তি হয়ে যাচ্ছে, তারা কাগজপত্র পাঠিয়েছে, এরপরে যদি ইরানের কোনো অথরিটির উপর বা প্রতিষ্ঠানের উপর তারা নিষেধাজ্ঞা দেয়, তাহলে সেটা আসলে গ্রহণ করা যায় না। ইরান আমেরিকার ওই জাহাজের উপর হামলা চালিয়েছে, আরো যে কারণ, তার সাথে এটাও আর একটা কারণ যে ইরানের উপর তারা এই আজকেও নিষেধাজ্ঞা আরোপ করলো। সুপ্রিয় দর্শক, এখনকার আলোচনা শেষ করব। আলোচনার শেষ পর্যায়ে আপনাদেরকে ছোট্ট একটু খবর জানিয়ে রাখি। লেবাননের পরিস্থিতি ভয়াবহ করে তুলেছে ইসরায়েল। অবশ্য লেবাননের যোদ্ধা গোষ্ঠী যারা, তারাও ইসরায়েলকে প্রচণ্ড জবাব দিচ্ছে এবং গত কয়েকদিনে ইসরায়েলের অনেক সেনা মারাও গেছে। আর একের পর এক ট্যাঙ্ক তো তারা ধ্বংস করছে লেবাননের যোদ্ধা গোষ্ঠী, বিশেষ করে নতুন ধরনের যে ড্রোন, সেই ড্রোন ব্যবহার করে। ইসরায়েলেও সেখানে হিমশিম খাচ্ছে। তবে ইসরায়েল যেহেতু বিমান হামলা চালায়, সেক্ষেত্রে দক্ষিণ লেবাননের বিভিন্ন শহরে, তাইরে শহর থেকে শুরু করে বিভিন্ন শহরে আজকে প্রচণ্ড রকমের হামলা হয়েছে। ঈদের জামাতে তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়িপ এরদোগান ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে বেশ কড়া বক্তব্য রেখেছেন। তিনি বলেছেন, গাজায় যে হামলা চালিয়েছে, যে ধ্বংসযজ্ঞ চালিয়েছে, তার জন্য নেতানিয়াহুকে পরিণতি ভোগ করতে হবে। খুব শিগগিরই সে খারাপ পরিস্থিতির ভিতরে পড়বে। তাকে স্বৈরতান্ত্রিক, স্বৈর শাসক বলে আখ্যায়িত করেছেন। মিস্টার এরদোগানের এই কড়া বক্তব্য আমার ভালো লেগেছে, কিন্তু আমার ভেতরে প্রশ্নও আছে। আসলে তুরস্ক ইসরায়েলের বিরুদ্ধে কি করবে? রজব তাইয়িপ এরদোগানের সরকার তো বহুদিন ধরে ক্ষমতায়, ইসরায়েলের বিরুদ্ধে আসলে কি করেছে? বড় কিছু করতে তো আমরা আজ পর্যন্ত দেখলাম না, শুধু এরকম জোরালো বক্তব্য দিয়ে গেল। সেক্ষেত্রে রজব তাইয়িপ এরদোগান আসলে কি অ্যাকশন নেন, সেটা আমি মনে করি যে আমি সহ বিশ্বের বহু মানুষ দেখার অপেক্ষায় থাকে যে আসলে এরদোগান ইসরায়েলের ব্যাপারে কি ভূমিকা, কার্যকর কি ভূমিকাটা নেন। আমরা এখন অপেক্ষায় থাকলাম তুরস্ক আসলে কি করে সেটা দেখার। তো সুপ্রিয় দর্শক, এখনকার আলোচনা এখানে শেষ করতে চাই। যাবার আগে আপনাদের কাছে মতামত জানতে চাই। এই যে আমেরিকা এবং ইরানের ভিতরে সীমিত পরিসরের সংঘর্ষ হলো, গতকালকেও কিছুটা হয়েছে, তাতে কি আপনাদের মনে হয় বা আপনারা কি আশঙ্কা করছেন যে এই যুদ্ধবিরতি চুক্তি ভেঙে যেতে পারে এবং দুই দেশের মধ্যে যে শান্তির জন্য একটা চুক্তি সমঝোতা হতে পারতো, তা কি আর হবে না? কি মনে হয় আপনাদের? আপনাদের মতামত কমেন্টে জানাতে পারেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, রাজনীতির রং তামাশা একেবারে জমে রীতিমতো ক্ষীর হয়ে পড়েছে। মানুষ ক্ষুধার যন্ত্রণায় কাতরাচ্ছে। লক্ষ লক্ষ প্রান্তিক খামারি যারা এবছর গরু বিক্রি করতে এসে কাঙ্ক্ষিত মূল্য পায়নি। দ্বিতীয়ত, মানুষ বিগত দিনগুলোতে যেভাবে গরু কুরবানি দিয়েছে এবং এই কুরবানির পেছনে যত অর্থ ব্যয় করেছে, তার অর্ধেক অর্থ এবছর ব্যয় করেনি। অর্থাৎ অর্ধেক মানুষ গতবারের তুলনায় কুরবানি দিতে পারেনি। যারা গত বছর 1 লক্ষ টাকা দিয়ে গরু কিনেছেন, তারা এবছর 50,000 টাকা দিয়ে ছাগল কিনেছেন বা ছোট বাচ্চা গরু কেনার চেষ্টা করেছেন। অনেকে কুরবানি দেননি। আমি যে এলাকায় থাকি, রাজধানীর সবচেয়ে ধনী আবাসিক এলাকাতে, গত বছর দেখেছি অর্ধেক গরু এবছর এখানে কুরবানি হয়নি। আমার একটি বাগান বাড়ি রয়েছে সাভারে, এবং আপনি জানেন যে সাভারের অরুণাপল্লী নামক যে জায়গাটি, ওটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সব টিচাররা থাকেন এবং অধ্যাপক। বাইরে আমাদের মতো অল্প কিছু লোকজন আছেন যারা সাধারণ ধনী নয়, অতি ধনী। গত বছর সেখানে যতটি গরু এবং যতটি ছাগল সেখানে কুরবানি হয়েছিল, এইবার তার 3 ভাগের 1 ভাগ। সাভারের অরুণাপল্লীর মতো জায়গাতে 3 ভাগের 1 ভাগ গত বছর যদি 300 গরু জবাই হয়ে থাকে, এবছর মাত্র 100 গরু জবাই হয়েছে। ফলে এই অভাব, এই তাড়না, এই কষ্ট, এই আর্তনাদ গাবতলীর বাজার, দিয়াবাড়ি বাজার, অন্যান্য যে সকল বড় বড় কমলাপুর বাজার, গরুর হাটগুলো তো রয়েছে, সারা দেশের প্রান্তিক
জনগণের সেই কান্না জেলা শহর, বিভাগীয় শহর সব জায়গাতে ছড়িয়ে পড়েছে। এই আর্তনাদের মধ্যে যখন আমরা ডোনাল্ড ট্রাম্প নামক একটি মহিষকে নিয়ে রং তামাশায় মেতে উঠেছি, এটি সেই বিখ্যাত কবিতার মতো, আমি জাহান্নামের আগুনে বসিয়া হাসি পুষ্পের হাসি। সরকার একটা ঢাউস ক্যাবিনেট আছে, মানে মন্ত্রী পরিষদ, প্রায় ৮০ জনের মতো লোকজন। এদের নাম বেশিরভাগ লোকজন জানে না। আর গত ১০০ দিনে এমন কোনো মন্ত্রী সামনে এগিয়ে আসেনি যার প্রতি সম্ভ্রম জেগেছে, মর্যাদা জেগেছে, যাকে কেন্দ্র করে মানুষের আগ্রহ, শ্রদ্ধা, ভালোবাসা এবং বিশ্বাস জন্ম নিয়েছে। বরং অলমোস্ট প্রায় সবাই ট্রলের শিকার। বড় বড় মন্ত্রী, ক্ষমতাধর, এদের অনেকের নানা রকম নাম হয়ে গেছে, নেতিবাচক নাম হয়ে গেছে। যেভাবে একটা মহিষের নাম ডোনাল্ড ট্রাম্প হয়ে গেছে, ওইরকম অনেকের নাম হয়ে গেছে। তো যেখানে এই ঢাউস ৮০ সদস্যের একটা মন্ত্রী পরিষদ, সেটি নিয়ে ঠাট্টা চলছে, রং তুলছে, তামসা চলছে, ঠিক সেই সময়টাতে হঠাৎ করে কিচেন ক্যাবিনেটের নাম চলে আসছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের একটা ছোট কিচেন ক্যাবিনেট ছিল। কিচেন ক্যাবিনেট বলতে বোঝায় যে বিশ্বস্ত লোকদেরকে নিয়ে তার একটা পরামর্শ সভা। এখন সেই পরামর্শ সভা রান্নাঘরে বসে না, এখন সেই পরামর্শ সভা ডাইনিং টেবিলে বসে বা অন্য জায়গাতে বসে। কিন্তু এটাকে কেন কিচেন ক্যাবিনেট বলা হলো উই ডোন্ট নো। কিন্তু আমরা রঙ্গপ্রিয় বাঙালি, মোটামুটি ডক্টর মোহাম্মদ ইউনূসের যে উপদেষ্টা পরিষদ ছিল, সেই উপদেষ্টা পরিষদ, বিশেষ সহকারী, মন্ত্রী পদমর্যাদায় অনেক লোক, তার মধ্যে কারা কারা কিচেন ক্যাবিনেট ছিলেন তাদের একটা পোর্ট্রেট আমরা তৈরি করে ফেলেছি। সেই পোর্ট্রেট তৈরি করে সেই কিচেন ক্যাবিনেটের কাউকে আমরা বাবুর্চি বানিয়েছি, তাকে বাবুর্চির পোশাক পরিয়ে দিয়েছি, কাউকে আমরা পাকুশি বানিয়েছি, কাউকে আমরা মরিচ বেটে ছেঁকে, মশলা বেটে ছেঁকে, মাছ ধুয়ে ছেঁকে, এই সমস্ত নানা রকম চরিত্র কিচেন ক্যাবিনেটের লোকদেরকে বানিয়ে এখন ইন্টারনেটে আনন্দ চলছে। তো দেখুন, একটা ৮০ সদস্যের একটা বিরাট ক্যাবিনেট, যেখানে কোনো রকম আগ্রহ নেই, সেই আগ্রহ বাদ দিয়ে আমরা অতীতকালের কিচেন ক্যাবিনেট নিয়ে আনন্দ করছি। যেখানে কুরবানির বাজারে ১,২৭,০০,০০০ পশু ছিল বিক্রির জন্য। আসলে কতটি পশু বিক্রি হয়েছে? সরকার বলেছিল যে মাত্র ১ কোটি পশু বিক্রি হতে পারে, বাকি ২৭ লক্ষ পশু উদ্বৃত্ত থাকবে। কিন্তু আমি যে ডাটাটা বললাম তাতে মনে হচ্ছে যে নট মোর দ্যান ৫০ লাখ পশু বিক্রি হয়েছে, বাকি পশু অবিকৃত অবস্থায় রয়েছে। এগুলোকে কুরবানির হাটের পরিবর্তে মাংসের বাজারে বিক্রি করে দিতে হবে অনেকগুলোকে। ইতিমধ্যে আপনারা দেখেছেন যে বেশ কয়েকটা জায়গাতে গরু বিক্রি করতে না পেরে কুরবানির ৩-৪ দিন আগে জবাই করে শের দরে মাংস বিক্রি করে ফেলা হয়েছে। এই যখন অবস্থা, তখন আমরা আনন্দ করছি, ফুর্তি করছি ডোনাল্ড ট্রাম্প নামে একটা মহিষ নিয়ে। এই যে ডোনাল্ড ট্রাম্প নামে একটা মহিষ নিয়ে আমরা আনন্দ করছি, ফুর্তি করছি, তাকে থানায় এনেছি, তাকে এখন চিড়িয়াখানাতে পাঠিয়ে দিচ্ছি। এর পিছনে ট্রাম্পের কি অবদান আছে, মার্কিন যুক্তরাষ্ট্রের যে গোলামি চুক্তি তার কি অবদান আছে, আমাদের সরকারের কি অবদান আছে, এগুলো নিয়ে আমরা রং তামাশা করছি। একদিকে কান্না, অন্যদিকে রং তামাশা। তো এই যে অবস্থা, এই অবস্থা বোঝায় আমরা স্বাভাবিক অবস্থাতে নেই, অস্বাভাবিক অবস্থার মধ্যে আছে। এবং এই অস্বাভাবিক অবস্থাগুলো একদিনে তৈরি হয় না। ২০১৪ সন থেকেই ধীরে 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 এটা বাড়তে বাড়তে এসে ডক্টর মোহাম্মদ ইউনূসের জমানাতে এটা একটা প্রলয়ঙ্কারী ঘটনাতে পরিণত হয়, রীতিমতো প্রলয়ঙ্কারী ঘটনাতে পরিণত হয়। এবং ওই সময়টিতে মানুষের মনে যে আতঙ্ক ছিল, ভয় ছিল, অনিশ্চয়তা ছিল, তার প্রেক্ষিতে ওনার যে কিচেন ক্যাবিনেট, সেই কিচেন ক্যাবিনেটটি এখন সামনের সারিতে চলে আসছে। এমনিতেই সবাই বলা বলি করছে, বাংলাদেশের ইতিহাসে একসময় একটা পাগলা রাজা ছিল গণেশ। আপনারা ইতিহাসে যারা ছাত্র তারা পড়ে দেখবেন যে এর মতো নির্মম, নিষ্ঠুর, প্রতারক, ভণ্ড, তারপরে মির্জাফর, এরকম কোনো শাসক বাংলাদেশে আসেনি। সে তার নিজের ছেলেকে
একসময় ভয়ে সে বলল যে ঠিক আছে, তাকে হিন্দু থেকে মুসলমান বানিয়ে ফেললো নিজের পিঠ বাঁচানোর জন্য, এবং রাষ্ট্র ক্ষমতা সেই ছেলের বরাবরে হস্তান্তর করলো, ছেলে সিংহাসনে বসলো। আবার কিছুদিন পরে সেই ছেলেটিকে গোবর খাইয়ে তাকে আবার হিন্দু বানালো, এবং সে আবার সিংহাসনে বসলো, আবার সে অত্যাচার জুলুম শুরু করলো। হিন্দু রাজা গণেশ। এখন এই যে গণেশের যে রাজত্ব, এর বাইরে আর একজন রাজা ছিলেন, রাজা মুজাফর শাহ, কাফরি শাসক, দাস শাসক। সোনারগাঁতে ইলিয়াস শাহী বংশের এক রাজাকে হত্যা করে সেই যে প্রাসাদে যারা দ্বাররক্ষী দারোয়ান ছিল, এই দারোয়ান গ্রুপদেরকে রাজা, ইলিয়াস শাহী বংশের রাজারা সুদূর আফ্রিকা থেকে তাদেরকে এনেছিলেন। তো এই দারোয়ানদের একজন বস বা কমান্ডার, তার নাম ছিল মুজাফর শাহ। এই মুজাফর শাহ প্রায় 3.5 বছর এই বাংলা সিংহাসনে, সোনারগাঁ কেন্দ্রিক যে বাংলা সিংহাসন, সেখানে তিনি দাস বংশে শাসন প্রতিষ্ঠা করেছিলেন, এবং এর চাইতে জুলুম, অত্যাচার আর খারাপ ইতিহাসে গণেশের পরে আর কোনো নজির নেই। এভাবে গণেশ, মুজাফর শাহ এদের শাসন থেকে শুরু করে আজকের দিন পর্যন্ত বাংলায় যত শাসন চলেছে, সবাই বলছে এই সকল শাসনের মধ্যে সবচেয়ে জঘন্য শাসন ছিল ডক্টর মোহাম্মদ ইউনূসের শাসন। আর এই ডক্টর মোহাম্মদ ইউনূসের এই শাসনের মধ্যে যারা যারা উপদেষ্টা ছিলেন, এখন সবাই টার্গেটেড। যারা তার অ্যালাইড ছিলেন, রাজনৈতিকভাবে এনসিপি হোক, জামাত হোক, সবাই ধীরে ধীরে মানুষের ঘৃণার বিষয়বস্তুতে পরিণত হচ্ছে। ইউনূস কেন সেই ইউনূস কেন মার্কিন গোলামি চুক্তি করলো, ইউনূস কেন এটা করলো,